বার্ড। আচ্ছা ফ্লাইং বার্ড উড়ন্ত পাখি কি অবস্থায় দেখেছি? উড়ন্ত অবস্থায়। মানে অবস্থা বোঝাচ্ছে নিঃসন্দেহে এটা পার্টিসিপল, নিঃসন্দেহে এটা পার্টিসিপল। ওকে, নিঃসন্দেহে এটা পার্টিসিপল, ঠিক আছে। এখন যারা টেকনিক দেয় যে বার্ড কি উঠতে পারে, হ্যাঁ বার্ড উঠতে পারে, যেহেতু বার্ড উঠতে পারে সেহেতু এটাকে আমরা বলবো পার্টিসিপল। আচ্ছা ওইটাকে যদি আমরা ওইভাবে বলি, ঠিক আছে, আপনার এটা সঠিক হলো। আচ্ছা স্নেক সুইম করতে পারে, তাই আমরা সুইমিংটাকে বলবো পার্টিসিপল। ওকে, তাহলে এবার আমাকে একটু বলুন তো, এবার আমাকে বলুন তো এই যে রাইডিং ক্লাব, রাইডিং ক্লাব, ক্লাব কি রাইড করতে পারে? ক্লাব তো রাইড করতে পারে না। তো ক্লাব যদি রাইড করতে না পারে তাহলে এটাকে আপনি তখন কি বলবেন? আপনি বলবেন হলো জায়ান্ট, আপনি তখন এটাকে জায়ান্ট বলবেন। কিন্তু এই রাইডিংটা এখানে পার্টিসিপল। এবং আরও একটা মজার বিষয় দেখুন, যে যারা বলে যে পার্টিসিপল মানে কি হবে? চলমান, জায়ান্ট মানে কি হবে? স্থির। আচ্ছা আপনি যখন ওই বিবেচনায় দেখবেন তখন রাইডিং, রাইডিং ক্লাব মানে রাইডিং নর্মালি চলমানকে বোঝায়, কিন্তু রাইডিং ক্লাবের ক্ষেত্রে ওটা একটা স্থির বোঝাকে বোঝায়। সো ওই লজিকটা আপনি দিতেই পারেন, ওই লজিকটা আপনি দিতেই পারেন। কিন্তু বাস্তবতা হলো এই রাইডিংটা যে পার্টিসিপল এটা আমি কিভাবে বুঝবো? এটা বুঝতে গেলে আপনাকে একটা প্রশ্ন করতে হবে। কাকে? আপনাকে এই যে ক্লাব মানে এই আইএনজি ফর্মটা যার পরে বসছে তাকে একটা প্রশ্ন করেন যে কেমন ক্লাব, কেমন ক্লাব? রাইডিং ক্লাব। এবার দেখেন এটা কি বিশেষায়িত করতেছে? অবশ্যই করতেছে, কারণ ক্লাব অনেক প্রকারের ক্লাব হইতে পারে, ক্লাব অনেক প্রকারের ক্লাব হইতে পারে। আমরা এডুকেশনাল ক্লাব দেখি, আমরা স্পোর্টস ক্লাব দেখি, আমরা ডিবেটিং ক্লাব দেখি, অনেক প্রকারের ক্লাব কিন্তু আছে, আছে না? কিন্তু অনেক প্রকার ক্লাবের মধ্যে আমি একটা প্রকার ক্লাবকে বিশেষায়িত করতেছি, সেটা হলো রাইডিং ক্লাব। এটাই হলো বিশেষায়িত করা। বাংলাদেশের শিক্ষার্থীদের ইংরেজি গ্রামারের যদি কোনো একটা বিষয় নিয়ে সব থেকে বেশি কনফিউশন থাকে সেই একটা জিনিস হলো জেরান্ড এবং পার্টিসিপল। মানে একজন স্টুডেন্ট যখন জেরান্ড এবং পার্টিসিপল শিখতে যাচ্ছে, কোনটা জেরান্ড কোনটা পার্টিসিপল, এটা যখন সে আইডেন্টিফাই করার চেষ্টা করতেছে এবং এই জন্য সে যত বেশি টিউটোরিয়াল দেখতেছে, যত বেশি শিক্ষকের কাছে যাচ্ছে, সে তত বেশি কনফিউজড হয়ে যাচ্ছে। তো আজকে আমি আপনাকে নিশ্চয়তা দিয়ে বলছি, 100% নিশ্চয়তা দিয়ে বলছি, যদি আজকে আপনি ক্লাসটা শেষ পর্যন্ত করেন তাহলে জেরান্ড এবং পার্টিসিপল নির্ণয়ের ক্ষেত্রে আপনার বিন্দুমাত্র কোনো প্রবলেম থাকবে না এবং আপনার জীবনের এটা ওয়ান অফ দ্য বেস্ট একটা ক্লাস হবে। আর আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনার বয়স যদি 22, 24, 25 কিংবা 30 হয় তাহলে আপনি এতদিন জেরান্ড এবং পার্টিসিপল নির্ণয় করার ক্ষেত্রে কি পরিমাণ যে ভুল টেকনিক বা ভুল নিয়ম বা ইনস্ট্রাকশন যে আপনি শিখেছেন সেটা আমি একদম চোখে আঙ্গুল দিয়ে একদম প্রুফ সহ আপনাকে দেখাবো। তো বেশি কথা না বাড়িয়ে আমরা সরাসরি আমাদের ক্লাসে চলে যাই। আমি এখানে একটা এক্সাম্পল দিয়েছি, এই এক্সাম্পলটা নিয়ে যেহেতু অনেক বেশি বিতর্ক আছে, শিক্ষকরা অনেক বেশি যুক্তি দেয়, সো আমি এইটা নিয়েই আজকে সমাধান করব। ওয়াকিং স্টিক হ্যাজ বিন লস্ট হিয়ার, হিয়ার ওয়াকিং ইজ, তো বলতেছে যে ওয়াকিং স্টিক হ্যাজ বিন লস্ট হিয়ার। তো এখানে ওয়াকিংটা কি? এটা কি জেরান্ড হবে নাকি পার্টিসিপল হবে? কি হবে? ওয়াকিংটা কি, জেরান্ড নাকি পার্টিসিপল? আচ্ছা আপনি একটু বলুন তো ভাই যে এই ওয়াকিংটা কি, এটা কি জেরান্ড নাকি পার্টিসিপল? আচ্ছা অধিকাংশ স্টুডেন্ট আমার মনে হয় গেস করেছেন যে এটা একটা জেরান্ড, কিন্তু না, এটা পার্টিসিপল, এটা পার্টিসিপল। এখন অনেকেই মনে করতে পারেন যে ভাই মনে হয় পাগল হয়ে গেছে, সারা জীবন এটাকে আমি জেরান্ড হিসেবে শিখে আসলাম, এখন বলতেছে পার্টিসিপল। আচ্ছা আমি এখন দেখেন এখানে আরও অনেকগুলো আছে, কনফিউজিং অনেকগুলো আছে, এগুলো আমি সব আলোচনা করব। তো আমি শতভাগ সিওরিটি দিয়ে বলছি এটা পার্টিসিপল, কেন আমি একটু ব্যাখ্যা করতেছি। আচ্ছা নর্মালি আমরা জেরান্ড শেখার ক্ষেত্রে আমাদেরকে একটা বিষয় শেখানো হয় যে জেরান্ড, জেরান্ড মানে হলো মৃত বা স্থির, ঠিক আছে, স্থির বা মৃত কোনো কিছু হলে সেটা জেরান্ড। আচ্ছা আর পার্টিসিপল মানে জীবিত বা গতিশীল। তো নর্মালি আমাদেরকে এই জিনিসটা শেখানো হয় এবং বাংলাদেশের অধিকাংশ শিক্ষকই এই জিনিসটা শেখায়। মানে কিভাবে শেখায় একটু আমি আপনাদেরকে দেখাই। একটা বুদ্ধি দেখেন, জিরান মানে কি ভাইয়া আর ইয়া মানে কি দেখেন। জিরান মানে হচ্ছে ভাই স্থির, জিরান মানে কি ভাইয়া স্থির বোঝায়, জিরান মানে কি বোঝায় স্থির বোঝায় অথবা মৃত অবস্থা বোঝায়, মৃত অবস্থা। আচ্ছা আর পার্টিসিপল মানে কি ভাইয়া, একটু সবাই লিখে রাখেন, যারা লিখবেন তাদের আজীবন মনে থাকবে। এই ছোট একটা টিপ দিয়ে পৃথিবীর যত জিরান পার্টিসিপল আছে সব বের করতে পারবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন এইটাই। তাহলে পার্টিসিপল মানে ভাই একটা গতিশীল অবস্থা, পার্টিসিপল মানে এটা গতিশীল অবস্থা বোঝাবে, হ্যাঁ, অথবা একটা জীবিত অবস্থা বোঝাবে, হ্যাঁ, বা জীবন্ত একটা অবস্থা বোঝাবে, হ্যাঁ, জীবিত বলেন বা জীবন্ত বলেন। তাহলে জিরান মানে স্থির বা মৃত, পার্টিসিপল মানে হচ্ছে গতিশীল বা জীবিত। আমরা একটু দেখি একটা একটা করে। আই স দা গার্ল ড্যান্সিং, আমি একটা মেয়েকে নাচতে দেখলাম।
মেয়েটা নাচতেছে, যখন মেয়েটা নাচতেছে, এই মেয়েটা জীবিত না মৃত একটু চিন্তা করেন। যে মেয়েটা নাচতেছে, আপনি একটা মেয়েকে নাচতে দেখলেন, আপনি একটা মেয়েকে কাঁদতে দেখলেন, আপনি একটা মেয়েকে হাসতে দেখলেন, যে মেয়েটা নাচতেছে সে মেয়েটা জীবিত না মৃত বলেন? মৃত হলে কি সে আর নাচতে পারতো না? এই জিনিসটা আসলেই সঠিক না। আমি উইথ হার্টফিল রেসপেক্ট, আমি আমার সর্বোচ্চ অন্তরের অন্তঃস্থল থেকে তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলছি এই জিনিসটা আসলেই সঠিক না। এবং আমি আজকে এই জিনিসটা রিফিউট করব, দেয়ার লজিক, আমি তাদের লজিকটা আমি রিফিউট করব। তো আবার কেউ মনে করেন না যে সরাসরি কি এভাবে মেনশন করে মানে দেখানোটা কি ঠিক হইলো। বিষয়টা হলো এই জিনিসটা নিয়ে দীর্ঘদিন ধরে একটা বিতর্ক চলে আসতেছে, মানে একটা আমরা যেটা বলি যে ভুল লার্নিং একটা প্রসেস হয়ে গেছে। সো এই জায়গাটায় একটা প্রপার একটা সলিউশনটা দরকার। সো আই জাস্ট ট্রাই টু রিফিউট দেয়ার লজিক, এই জিনিসটা বুঝতে হবে, কেউ আবার অন্যভাবে নিয়ে না। আবার অনেকেই মনে করতে পারে যে ওয়াকিং স্টিক মানে হাঁটার লাঠি, তো ওইটা কি গতিশীল নাকি স্থির অবস্থায় আছে? অবশ্যই ওটা স্থির অবস্থায় আছে, তাহলে ওটা হলো একটা জেরানি। তো আপনি যদি নর্মালি স্থির মৃত বা আপনি যদি জীবিত গতিশীল এই বিবেচনায় দেখেন, তাহলে এটা দুইজনের মনে দুই রকম প্রশ্ন আসতে পারে। কিন্তু প্রকৃতপক্ষে এটা পার্টিসিপল, ঠিক আছে, পার্টিসিপল, বাট এটা হলো স্থির। মানে নর্মালি আপনারা যারা শেখায় যে পার্টিসিপল হলে সেটা গতিশীল হবে, এটা স্থির কিন্তু পার্টিসিপল। আচ্ছা পার্টিসিপল কেন, ওয়াকিং স্টিকটা পার্টিসিপল কেন? আচ্ছা আপনি একটা জিনিস দেখুন যে পার্টিসিপল বা জেরান্ড এই জিনিসটা আমরা আইডেন্টিফাই করবো কিসের উপর ভিত্তি করে? অবশ্যই যদি ভার্বের আইএনজি ফর্ম যদি নাউনের কাজ করে তাহলে সেটা জেরান্ড, আর ভার্বের আইএনজি ফর্ম যদি অ্যাডজেক্টিভের কাজ করে তাহলে সেটা হয়ে যাবে পার্টিসিপল। এখন এই যে ওয়াকিং এই জিনিসটা এখানে কিসের কাজ করতেছে? এই জিনিসটা অবশ্যই এই স্টিককে মডিফাই করতেছে। এখন এই মডিফাই জিনিসটা আমরা আবার বুঝি না যে মডিফাই কিভাবে করে। আচ্ছা মডিফাইয়ের বাংলা কি? মডিফাইয়ের বাংলা হলো বিশেষায়িত করা। আচ্ছা বিশেষায়িত করা জিনিসটা কি এটা তো আপনাকে বুঝতে হবে। বিশেষায়িত করা মানে অনেকগুলো দেখা যায় একই জিনিস আছে, ওই জিনিসের মধ্যে একটা জিনিসকে বিশেষভাবে মেনশন করা, উল্লেখ করা, উপস্থাপন করা, এটাই হলো বিশেষায়িত করা। আচ্ছা আমি যদি নর্মালি আপনাকে বলি যে বুক, আমি আপনাকে বললাম যে বুক। আচ্ছা এবার যদি আমি আপনাকে বলি যে রেড বুক, আমি যদি আপনাকে বলি রেড বুক, তাহলে এটা কি বিশেষায়িত হলো? এই রেড কি বুককে বিশেষায়িত করলো? অবশ্যই করলো, কারণ যখন আমি বুক বলবো অনেক বই আছে, কোনটাকে আমি আইডেন্টিফাই করতে পারবো না। কিন্তু যখন আমি বলবো যে অনেক বই থাকা সত্ত্বেও আমি রেড বুককে আইডেন্টিফাই করতেছি, একটা টেবিলে মনে করেন অনেকগুলো বই আছে, তার মধ্যে আমি রেড যেটা ওইটাকে আমি আইডেন্টিফাই করতেছি। তো এখানে আরও অনেক বিষয় আলোচনার আছে, আমি সেগুলো ধীরে ধীরে যাব। তো মূল বিষয় হলো মডিফাই জিনিসটা আপনাকে বুঝতে হবে। মডিফাই মানে বিশেষায়িত করা, মানে বিশেষভাবে কোনো কিছুকে উপস্থাপন করা। এখন এইটা যে মডিফাই করলে এটা আপনি বুঝবেন কিভাবে? এটা আপনি কিভাবে বুঝবেন? দেখুন স্টিক তো অনেক হইতে পারে, মারার লাঠি হতে পারে, এখানে আমি হাঁটার লাঠিকে বোঝাচ্ছি, তার মানে লাঠি কিন্তু অনেক হইতে পারে। তো অনেকগুলো লাঠির মধ্যে আমি একটা লাঠিকে বিশেষভাবে বোঝাচ্ছি, এবং সেই বিশেষভাবে বোঝাচ্ছি কোন ওয়ার্ডের মাধ্যমে? সেটা হলো এই ওয়াকিংয়ের মাধ্যমে। সো এই ওয়াকিংটা স্টিককে মডিফাই করতেছে। জাস্ট বোঝার চেষ্টা করেন যে ওয়াকিংটা স্টিককে মডিফাই করতেছে। এখন ওয়াকিংটা কি স্থির না চলমান? ওয়াকিংটা হাঁটার লাঠি, আচ্ছা ওখানে কি হাঁটতেছি নাকি আমি লাঠিকে বোঝাচ্ছি, কিন্তু আমি কি বোঝাচ্ছি যে বিশেষভাবে বোঝাচ্ছি যে হাঁটার লাঠিকে আমি বোঝাচ্ছি। আচ্ছা ওকে, এটাও আমি বুঝলাম, বেশ ভালো কথা। এখন আরেকটা বিষয় দেখুন তো, এখানকার হেড অট কোনটা? এই যে দুইটা ওয়ার্ড আছে, এই যে ওয়াকিং স্টিক, এই দুইটা ওয়ার্ডের মধ্যে হেড অট কোনটা? এই দুইটা ওয়ার্ডের মধ্যে কিন্তু একটা হেড অট আছে। হেড অটটা হলো আপনার এই যে স্টিক। এখন আমি ওয়াকিং স্টিক বলতে আসলে কাকে বোঝাই? আমি ওয়াকিং স্টিক বলতে আমি একটা লাঠিকেই বোঝাই, কিন্তু ওটাকে বিশেষভাবে আমি হাঁটার লাঠিকে বোঝাচ্ছি, মানে হাঁটার লাঠিকে আমি মেনশন করতেছি। সো এই জিনিসটা আবার বুঝতে হবে যে মডিফাই করে কিন্তু একটা হেড অটকে, একটা সাবজেক্ট কিংবা অবজেক্টের একটা হেড অট কিন্তু অবশ্যই আপনি দেখবেন নাউন থাকবে। এখন দুই দিক থেকে আমরা বুঝলাম, ওকে ঠিক আছে, তার মানে আমরা এখানে বুঝতে পারলাম যে এটা হলো এখানে পার্টিসিপল। তার মানে আপনি যদি মনে করেন যে না স্থির থাকলে সেটা হবে জেরান্ড, গতিশীল হলে সেটা পার্টিসিপল, এই জিনিসটা সঠিক না। স্থির জিনিস পার্টিসিপল হতে পারে। আমি আরও অসংখ্য প্রুফ দেখাবো, কিন্তু আপনারা সেগুলো জেরান্ডি এতদিন শিখে আসছেন। এবার দেখুন আমি আপনাদের এইখানে আরেকটা এক্সাম্পল দিয়েছি যে সুইমিং স্নেক। যদি বললাম আই স এ সুইমিং স্নেক, আমি একটা সাঁতার কাটা অবস্থায় একটা সাপ দেখেছিলাম। আচ্ছা তাহলে আপনি এই সুইমিংকে কি বলবেন? এখন এইখানে ওই যে একটু আগে যে রুলটা বললাম যে যারা বলবে যে গতিশীল হলে জেরান্ড হয়, এক্ষেত্রে কিন্তু হয়, মানে এটা কিন্তু গতিশীল। আমি দেখেছিলাম কি অবস্থায়? সাঁতার কাটা অবস্থায়, মানে সেটা কাটতেছে ওই অবস্থায় আমি এটা দেখেছিলাম, এটা কিন্তু ওই ক্ষেত্রে হয়। কিন্তু আপনি যদি ওইটা বিবেচনা করেন এবং ওইটা যদি সব জায়গায় অ্যাপ্লাই করেন, তো আপনি ওয়াকিংটাকে তো তখন আপনি জেরান্ড বলবেন, কারণ এটা তো স্থির।
তো ওই টেকনিকটা ফলো করলে কিন্তু আপনি 50% দেখা যায় সঠিক করতেছেন, কিন্তু 50% আপনি ভুল করবেন। তার মানে জেরান্ড পার্টিসিপল আপনি জীবনেও শিখতে পারবেন না, মানে কোনোভাবে আপনার শেখা সম্ভব না, কারণ এখানে অপশানই দুইটা, হয় জেরান্ড হবে না পার্টিসিপল হবে। তো যেহেতু অপশান দুইটা, আপনার ভুল করার সম্ভাবনা কত? 50%। ওকে, তাহলে মানে ওই টেকনিকে আপনাকে শেখা যাবে না। এখন আরেকটা টেকনিক আপনাকে অনেকেই বলে, সেই টেকনিকটা হলো জাস্ট আমি একটু আপনাদেরকে এই টেকনিকটা দেখাই। জেরান্ড পার্টিসিপল এটা খুব প্রচলিত একটা টেকনিক, যে আপনাদেরকে বলে যে আমি কোনটা জেরান্ড কোনটা পার্টিসিপল এটা আইডেন্টিফাই করব কিভাবে। তো আইডেন্টিফাই করার ক্ষেত্রে আমাদের একটা টেকনিক ফলো করতে হবে। টেকনিকটা হলো স্টিক কি হাঁটতে পারে, মানে এভাবে শিখাই যে স্টিক কি হাঁটতে পারে, মানে এই নাউন যদি আইএনজি যুক্ত যে ওয়ার্ডটা আছে ওই ওয়ার্ডের কাজ করতে না পারে তাহলে জেরান্ড, আর যদি কাজ করতে পারে তাহলে সেটা পার্টিসিপল। এই জিনিসটা আপনারা শিখেছেন না? আচ্ছা, জাস্ট আপনি একটু দেখুন যে যখন আপনি দেখবেন যে কোনো নাউনের আগে ভার্ব প্লাস আইএনজি আছে, নাউনের আগে ভার্ব প্লাস আইএনজি আছে, নাউনের আগে ভার্ব প্লাস আইএনজি আছে, তখন শুধুমাত্র এইভাবে চিন্তা করেন যে এখানে যে নাউন আছে সে কি ভার্বের কাজ করতে পারে কি পারে না। রুম সে কি পড়তে পারে, রিড করতে পারে না, পারে না। যেহেতু পারে না, এটি জেরান্ড হবে। ক্লাব কি রাইড করতে পারে, পারে না, সো এটিও জেরান্ড হবে। ডগ কি স্লিপ করতে পারে, ঘুমাতে পারে, হ্যাঁ পারে, যেহেতু পারে পার্টিসিপল হবে। পুল কি সুইম করতে পারে, পারে না, জেরান্ড হবে। স্নেক কি সুইম করতে পারে, হ্যাঁ পারে, যেহেতু পারে পার্টিসিপল হবে। স্টিক কি হাঁটতে পারে, ওয়াক করতে পারে, পারে না, সো এটা কি হবে, জেরান্ড হবে। এইভাবে আপনি জেরান্ড পার্টিসিপল খুব সহজে বের করে ফেলতে পারবেন। আপনি যদি এই জিনিসটা দেখেন যে নাউনটা যদি আইএনজি যুক্ত ফর্মের কাজ করতে পারে তাহলে সেই অনুযায়ী সেটা হবে পার্টিসিপল, না পারলে সেটা হয়ে যাবে জেরান্ড। তাহলে আমি ওই অনুযায়ী নিচেরগুলো একটু দেখি। এখানে স্টিক ওয়াকিংয়ের কাজ করতেছে না, কিন্তু এখানে ওয়াকিংটা কি? ওয়াকিং কিন্তু এখানে পার্টিসিপল। কাজ না করতে পারলেও কিন্তু পার্টিসিপল হয়, কাজ না করতে পারলে অবশ্যই পার্টিসিপল হয়। আচ্ছা, ওকে। এরপর সুইমিং যেহেতু স্নেক যেহেতু সুইম করতে বলে পারে, তাই এটাকে আমরা বলবো পার্টিসিপল। আচ্ছা, এই জিনিসটা বলে, ওকে। তাহলে তো স্নেক সুইম করতে পারে, তার মানে তো এটা সঠিক হলো। হ্যাঁ, বলছি তো 50% সঠিক হবে, আবার 50%ই আপনার ভুল হবে। তো আপনার 50% সঠিক একটা টেকনিক অ্যাপ্লাই করে আবার ওই সেম টেকনিকের কারণে আপনি 50% রং আনসার করবেন, তাহলে তো ওইটা ভাই দিন শেষে আপনার শেখা হলো না। মানে আপনি ভুল যদি 50% শেখে তাহলে ওইটা কি শেখা হইলো? আচ্ছা, এবার দেখুন আমি আপনাকে এটা তো আমি বললামই। আচ্ছা, এবার আপনার আসলে জেরান্ডটা কখন হবে এই জিনিসটা এবার আপনাকে বোঝায়। যে দেখুন তো, মেকিং টি এই শব্দের মেকিংটা কি আমাকে একটু বলুন তো। মেকিং টি এই শব্দের মেকিংটা কি? ঠিক আছে, আচ্ছা, তার আগে আমি এটা দেখাই। রাইডিং ক্লাব, এ রাইডিং ক্লাব। তো এখানে রাইডিংটা কি? যেহেতু আমাদের অনেকের লজিক হলো যে ক্লাব যেহেতু রাইড করতে পারে না, ক্লাব যেহেতু রাইড করতে পারে না, তার মানে এটাকে আমরা বলবো জেরান্ড, এটাকে আমরা জেরান্ড বলবো। ঠিক আছে, তো স্নেক যেহেতু সুইম করতে বলে পারে, তাই এটাকে আমরা বলবো পার্টিসিপল। আচ্ছা, এই জিনিসটা বলে, ওকে। এবার দেখুন স্লিপিং ডগ, এটা জিনিসটা বলবে যে যেহেতু ডগ স্লিপ করতে পারে তার মানে এটা পার্টিসিপল। সুইমিং পুল, আচ্ছা, পুলটা যেহেতু সুইম করতে পারে না তাই এটা জেরান্ড, যেহেতু পুল সুইম করতে পারে না। কিন্তু এই জিনিসগুলো প্রকৃতপক্ষে টোটালি সব রং। তাহলে সঠিক জিনিসটা কি? সঠিক জিনিসটা হলো, আমি একটা করে আপনাদেরকে বুঝাই। আচ্ছা, এখন আমি জেরান্ডটা আসলে তাহলে কখন বলবো? জেরান্ডটা বলবো হলো যদি ওই ওয়ার্ডটা মানে যে ভার্বের আইএনজি যুক্ত একটা ফর্ম যদি নাউনের কাজ করে তাহলে আমি ওটাকে জেরান্ড বলবো। এখন অনেক টিচার আবার বলবে যে জেরান্ড যে সবসময় নাউন হবে বিষয়টা সঠিক না। আমি জাস্ট একটু রেফারেন্স হিসেবে আপনাদেরকে একটু দেখাই। জেরান্ডো তো এক ধরনের নাউন, সুতরাং জেরান্ডো কিন্তু কি হইতে পারে, অ্যাজেটিভ হইতে পারে। আর পার্টিসিপল তো অ্যাজেটিভ হয়, আমরা জানি। এখন এই যে নাউন অ্যাজেটিভ হতে পারে, জেরান্ড অ্যাজেটিভ হতে পারে, পার্টিসিপল অ্যাজেটিভ হতে পারে, তার মানে অ্যাজেটিভ হওয়া না হওয়ার উপরে কিন্তু ডিপেন্ড করে না যে শব্দটা কি পার্টিসিপল হবে নাকি জেরান্ড হবে। অ্যাজেটিভ হলেও সে জেরান্ড হতে পারে, অ্যাজেটিভ হলেও সে পার্টিসিপল হতে পারে। সুতরাং আমাদের এইভাবে চিন্তা করার সুযোগ নাই। দেখুন, এটা হলো সরাসরি আপনার ক্যামব্রিজ ডিকশনারি জেরান্ডের ডেফিনেশন। মানে জেরান্ডে ক্যামব্রিজ ডিকশনারিতে জেরান্ডের কি ডেফিনেশন দিয়েছে? এ ওয়ার্ড এন্ডিং ইন আইএনজি দ্যাট ইজ মেড ফ্রম এ ভার্ব ইউজড লাইক এ নাউন। তাহলে আমাদেরকে যখন একটা জেরান্ড আমি শিখবো তখন আমাকে এই তিনটা জিনিস মাথায় রাখতে হবে। কারণ দেখুন, আপনি যখন একটা জাজমেন্ট দিবেন, জাজমেন্টটা কিসের বেসিসে দিবেন, কোন বেসিসের উপর ভিত্তি করে আপনি জাজমেন্টটা দিবেন? ডেফিনেটলি আপনি লয়ের উপর বা ফ্যাক্টের উপর
বিশ্লেষণ করে তারপর জাজমেন্ট দিবেন। যেহেতু আমরা লয়ের স্টুডেন্ট, এই জিনিসটা আমাদেরকে শিখতে হয়। আচ্ছা ওকে, এখন আপনি যখন একটাকে জেরান্ড বলবেন বা পার্টিসিপল বলবেন, তখন আপনি কিসের উপর ভিত্তি করে এটাকে বলবেন? না আপনার মন মতো কি বলবেন? আপনার মন মতো বলতে পারবেন না। এখানেও একটা ল কিন্তু আছে, গ্রামারেরও একটা ল আছে, যেটাকে আমরা রুল বলি। তো এটাই হলো, যেহেতু ক্যামব্রিজ ডিকশনারি এটা একদম রুট এবং নেটিভ, সো এই ক্যামব্রিজ ডিকশনারি আপনাকে জেরান্ডের যে ডেফিনেশনটা দিয়েছে আপনাকে ওইটাই ফলো করতে হবে। আচ্ছা, আপনি সব নেটিভ যে স্কলার বলেন আর ডিকশনারি বলেন, যাই বলেন না কেন, আপনি দেখেন জেরান্ডের ডেফিনেশন কী দিয়েছে। প্রত্যেকটা জেরান্ডের ডেফিনেশনে ভিন্নভাবে দিতে পারে, বাট তিনটা জিনিস থাকবে। একটা হলো আইএনজি থাকা লাগবে, একটা হলো ভার্ব থেকে উৎপত্তি হওয়া লাগবে, আর ওটা নাউনের মতো কাজ করবে। তার মানে এটা প্রমাণিত হলো, যদি কোনো একটা ওয়ার্ড নাউনের মতো কাজ না করে তাহলে ওটা জেরান্ড হতে পারবে না। তাহলে কি হতে পারবে? ওটা পার্টিসিপলই হয়ে যাবে, যেটাকে আমরা প্রেজেন্ট পার্টিসিপল বলি। ঠিক আছে, আইএনজি ফর্ম যখন কি করতেছে, অ্যাডজেক্টিভের কাজ করতেছে, তখন ওটাকে আমরা প্রেজেন্ট পার্টিসিপলই বলবো। আচ্ছা, প্রেজেন্ট পার্টিসিপল কাজ করে কিসের মতো? প্রেজেন্ট পার্টিসিপল কিন্তু আবার কাজ করে আপনার অ্যাডজেক্টিভের মতো। এখন ওই হিসাব করে আমরা যখন এই ওয়াকিংকে যখন আমরা পার্টিসিপল বলেছিলাম, এটা একই সাথে কিন্তু অ্যাডজেক্টিভের কাজ করতেছে, কারণ আমরা জানি অ্যাডজেক্টিভ নাউনকে মডিফাই করে, এই ওয়াকিং স্টিককে মডিফাই করতেছে। ওকে, সেই হিসাব করলে সুইমিং এই যে স্নেকের অবস্থা বোঝাচ্ছে। আচ্ছা, মডিফাই জিনিসটা বোঝার ক্ষেত্রে কিন্তু আরও কয়েকটা বিষয় মনে রাখতে হবে। মডিফাই মানে একটা ওয়ার্ড যখন একটা নাউনকে দোষ, গুণ, সংখ্যা, অবস্থা, পরিমাণ, ধরন, এই জিনিসগুলো যখন বোঝাবে, তখনই ওই জিনিসটা আমরা ধরে নিই যেটা মডিফাই করা হলো। বা একটা নাউনকে কোনো একটা ওয়ার্ড দ্বারা যখন বিশেষভাবে উপস্থাপন করা হবে, তো ওই জিনিসটা আমি আরও ক্লিয়ার করে বুঝিয়ে দেবো। আচ্ছা ওকে, এখন এই যে ওয়াকিং স্টিক এটা তো ক্লিয়ার হয়ে গেল। এখন এই যে সুইমিং স্নেক, আচ্ছা সুইমিং স্নেক আমি দেখেছিলাম কি অবস্থায় দেখেছিলাম? অবস্থা বোঝাচ্ছে। স্নেককে আমি সুইমিং অবস্থায় দেখেছিলাম, সো এটা অবশ্যই পার্টিসিপল। ঠিক আছে, এটা অবশ্যই পার্টিসিপল। আচ্ছা, মেকিং টি, এইখানে একটু কনফিউশনটা লেগে যাবে, সবার লেগে যাবে যে মেকিং টি, তাহলে এখানে কি বলবো? মেকিং টি, আচ্ছা মেকিং টি এর বাংলা কি? চা বানানো। আচ্ছা, আপনি একটু দেখুন তো, চা বানানোর ক্ষেত্রে আপনার এই মেকিং কি টিকে কোনোভাবে বিশেষভাবে উপস্থাপন করতেছে, বা টির কোনো ধরন বোঝাচ্ছে, বা টির দোষ, গুণ, সংখ্যা, অবস্থা, পরিমাণ কোনোটাই বোঝাচ্ছে না, আপনাকে জাস্ট চা বানানো বোঝাচ্ছে। এখন তাহলে মনে হইতে পারে যে এই যে টির আগে যে মেকিংটা আছে, তাহলে এই মেকিংটা কেন বসলো? কারণ মেকিংটা এই টির সাথে বসে একটা কম্পাউন্ড নাউন গঠন করছে। এখন মনে হইতে পারে যে আমরা তো জানি, আমরা যদি এমনটা বলি টি স্টল, আমরা যখন টি স্টল বলি তখন একটু বলুন তো, যে টি স্টল যখন বলি তখন এই টি আর স্টল দুইটাই নাউন, তাহলে এই টিটাকে আমরা তখন কেন অ্যাডজেক্টিভ বলি? স্টলটাকে তখন আমরা কেন নাউন বলি, আর এটাকে কেন আমরা অ্যাডজেক্টিভ বলি? একটু আমাকে বলুন তো। কারণ দুইটা নাউন আমরা জানি পাশাপাশি বসলে সাধারণ নিয়ম অনুযায়ী যে প্রথম নাউনটা তখন অ্যাডজেক্টিভ হয়ে যায়। এখন প্রশ্ন আসতে পারে, যদি একটা নাউন মানে একটা প্রকৃতপক্ষে নাউন, অরিজিনাল একটা নাউন, সেটা যদি অ্যাডজেক্টিভ হইতে পারে, তাহলে এখানে মেকিংটা এটা তো ভার্ব থেকে উৎপত্তি হয়েছে, তাহলে এটা কেন অ্যাডজেক্টিভ হবে না? সেই জিনিসটা আমি এইবার আপনাকে ক্লিয়ার করে বোঝাচ্ছি। দেখুন, আপনি যখন টি স্টল যখন বলতেছেন তখন কিন্তু আপনি একটা বিশেষভাবে একটা দোকানকে বোঝাচ্ছেন। আপনার দোকান অনেক প্রকারের হইতে পারে, আপনার মুদিখানার দোকান হইতে পারে, চায়ের দোকান হইতে পারে, পানের দোকান হইতে পারে, মাছের দোকান হতে পারে, কত ফলের দোকান হতে পারে। কিন্তু আপনি যখন বলতেছেন যে টি স্টল, আপনি কিন্তু অনেকগুলো দোকানের মধ্য থেকে একটা জিনিসকে বিশেষভাবে বোঝাচ্ছেন, যে কারণে ওইখানকার টিটা তখন হয়েছে অ্যাডজেক্টিভ। এটাই হলো অ্যাডজেক্টিভ বা মডিফাই বা বিশেষণ বা বিশেষায়িত করা, এইভাবে আপনাকে বুঝতে হবে। আচ্ছা ওকে, আপনি যখন বলতেছেন মেকিং টি, তখন কি ওটাকে বিশেষভাবে উপস্থাপন করতেছে? এখন মনে হইতে পারে যে পিছনে মেকিং বসে বিশেষভাবে উপস্থাপন করতেছে, কিন্তু আপনি প্রকৃতপক্ষে অর্থটা দেখুন, অর্থটা বিশেষভাবে উপস্থাপন করতেছে না, জাস্ট চা বানানো। এবং এই যে মেকিং, তাহলে টিটা কেন বসলো, আর এই মেকিংটা বা টিটা এদের পরিচয়টা কি? পরিচয় হলো টি তো অবশ্যই নাউন, আর এই মেকিংটা টিকে মডিফাই করতেছে না। এখন তাহলে মেকিংটা কি? মেকিংটাও নাউন। এখন প্রশ্ন আসতে পারে যে মেকিংটা নাউন, তো মেকিংয়ের পরে দুইটা নাউন পাশাপাশি কেমনে বসলো? এটা তো গ্রামারের রুল ভায়োলেট করলো। দুইটা নাউন তো সরাসরি পাশাপাশি বসতে পারে না, আসলেই পারে না। এখন তাহলে কি হয়েছে? আসলে প্রকৃতপক্ষে এখানে এই যে মেকিং, এটা একই সাথে যেমন জেরান্ড হিসাবেও ব্যবহৃত হয়েছে, ঠিক
তারপরে যে টি, এই টিটা হলো এই জেরান্ডের অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে, মানে একটা জেরান্ডের অবজেক্ট কিন্তু থাকতে পারে। যেমন আমরা জানি যে নাউন কোথায় বসে, নাউন কিন্তু প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে বসে, সাবজেক্ট হিসেবে বসতে পারে, অবজেক্ট হিসেবে বসতে পারে, জেরান্ডের পরে অবজেক্ট হিসেবেও কিন্তু বসতে পারে। একটা নাউন বসার কিন্তু অনেকগুলো জায়গা আছে, সো সেই জায়গার একটা কিন্তু নাউন জেরান্ডের অবজেক্ট হিসেবে বসতে পারে। তো এই দৃষ্টিকোণ থেকে এখানে প্রকৃতপক্ষে দুইটাই নাউন, একটা নাউন আর একটা নাউনের অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে। মানে এখানে মেইন বিষয়টা হলো আপনার মেকিং, আর এই মেকিংয়ের অবজেক্ট যেটা সেটা হলো আপনার টি। মানে আপনি যখন টি মেকিং বলতেছেন তখন কিন্তু আপনি টিকে বোঝাচ্ছেন না, বরং একটা কাজকে বোঝাচ্ছেন। সেই কাজটা হলো মেকিং, মানে চা তৈরি কিন্তু একটা কাজ, ওখানে চা না কিন্তু ওই যে সমাজ শেখার মতো। তো এখানে তাহলে মেইন ওয়ার্ডটা হলো আপনার এই যে মেকিং। আর টিটা কি, টিটা হলো আপনার গৌণ। গৌণ জিনিসটা কি, যেটা অবজেক্ট। আর মেইন মুখ্য সেটা কি, সাবজেক্ট। তো এই জিনিসটা দেখেন, এখন মেইন ওয়ার্ড কি কখনো জেরান্ড হতে পারে, কখনো পার্টিসিপল হতে পারে, অ্যাডজেক্টিভ হতে পারে। মেইন ওয়ার্ড, একটা সাবজেক্টের মেইন ওয়ার্ড সবসময় নাউন হবে। সো আশা করি এটাও বুঝতে পারছেন। ওকে, এবার দেখুন টেকিং এক্সারসাইজ। আচ্ছা, এই শব্দটা দেখুন, আপনি টেকিং এক্সারসাইজ বলতে আসলে কি বোঝেন? টেকিং এক্সারসাইজ, এখন টেকিং এক্সারসাইজ এটার বাংলাটা আগে দেখুন, যে ব্যায়াম করা। আচ্ছা, ব্যায়াম করা বলতে আমরা কি ব্যায়ামের কোনো ক্লাসিফিকেশন বুঝি? আচ্ছা, এখানে যেমন আমরা টির ক্ষেত্রে দেখছি যে আমরা টির কোনো ক্লাসিফিকেশন বুঝিনি, তাহলে টির ক্লাসিফিকেশনটা কেমন ছিল? আমি যদি বলতাম গ্রিন টি, গ্রিন টি, আমি যদি বলতাম পার্পল টি, আমি যদি বলতাম ইস্পাহানি টি, যদিও ইস্পাহানি ব্র্যান্ডের নামের ক্ষেত্রে ওটা নাউন হিসেবে হয়, সেটা আলাদা বিষয়, কিন্তু জাস্ট গ্রিন টি দিয়ে একটু বুঝুন, তখন কিন্তু ওই টিকে আমি বিশেষায়িত করলাম, টিকে বিশেষায়িত করলাম, কিন্তু মেকিং টি, চা বানানো, বিশেষায়িত কিন্তু করিনি। তো এটা বুঝতে হবে। ঠিক একেবারে টেকিং এক্সারসাইজ। আচ্ছা, টেকিং এক্সারসাইজ, এখন এক্সারসাইজের কোনো বিশেষণ কিন্তু টেকিং না, মানে ওটাকে কিন্তু বিশেষায়িত করছে না। করছে না কিভাবে বুঝবো? কারণ এখানে মেইন ওয়ার্ডটাই হলো আপনার টেকিং, এখানে মেইন ওয়ার্ডটাই টেকিং, মানে টেকিং মেইন ওয়ার্ড, এটা আবার কিভাবে বুঝবো? আচ্ছা, ব্যায়াম করা বলতে আপনি কি বুঝান? ব্যায়ামকে বুঝান নাকি একটা কাজকে বুঝান? আপনি একটা কাজকে বুঝান, সেই কাজটা কি? কাজটা হলো এই টেকিং। সো এটা হলো এখানে সাবজেক্ট, ঠিক আছে? আর সাবজেক্ট মনে রাখবেন সবসময় হবে একটা নাউন, বা এখানে সেটার পরিচয় হলো জেরান্ড। তাহলে এইটাও, এই এক্সারসাইজটাও এই টেকিংয়ের অবজেক্ট হিসেবে কিন্তু এখানে ব্যবহৃত হয়েছে, একটা জেরান্ডের অবজেক্ট হিসেবে, এবং এটা কিন্তু এখানে গৌণ অবজেক্ট, গৌণ, এটা কিন্তু মুখ্য বিষয় না। আচ্ছা, ফ্লাইং বার্ড। আচ্ছা, ফ্লাইং বার্ড উড়ন্ত পাখি, কি অবস্থায় দেখেছে? উড়ন্ত অবস্থায়, মানে অবস্থা বোঝাচ্ছে নিঃসন্দেহে এটা পার্টিসিপল, নিঃসন্দেহে এটা পার্টিসিপল। ওকে, নিঃসন্দেহে এটা পার্টিসিপল, ঠিক আছে। এখন যারা টেকনিক দেয় যে বার্ড কি উঠতে পারে, হ্যাঁ বার্ড উঠতে পারে, যেহেতু বার্ড উঠতে পারে সেহেতু এটাকে আমরা বলবো পার্টিসিপল। আচ্ছা, ওইটাকে যদি আমরা ওইভাবে বলি, ঠিক আছে, আপনার এটা সঠিক হলো। আচ্ছা, স্নেক সুইম করতে পারে, তাই আমরা সুইমিংটাকে বলবো পার্টিসিপল। ওকে, তাহলে এবার আমাকে একটু বলুন তো, এবার আমাকে বলুন তো, এই যে রাইডিং ক্লাব, রাইডিং ক্লাব, ক্লাব কি রাইড করতে পারে? ক্লাব তো রাইড করতে পারে না। তো ক্লাব যদি রাইড করতে না পারে, তাহলে এটাকে আপনি তখন কি বলবেন? আপনি বলবেন হলো জেরান্ড, আপনি তখন এটাকে জেরান্ড বলবেন। কিন্তু এই রাইডিংটা এখানে পার্টিসিপল। এবং আরও একটা মজার বিষয় দেখুন, যে যারা বলে যে পার্টিসিপল মানে কি হবে? চলমান। জেরান্ড মানে কি হবে? স্থির। আচ্ছা, আপনি যখন ওই বিবেচনায় দেখবেন তখন রাইডিং, রাইডিং ক্লাব, মানে রাইডিং নর্মালি চলমানকে বোঝায়, কিন্তু রাইডিং ক্লাবের ক্ষেত্রে ওটা একটা স্থির বোঝাকে বোঝায়। সো ওই লজিকটা আপনি দিতেই পারেন, ওই লজিকটা আপনি দিতেই পারেন। কিন্তু বাস্তবতা হলো এই রাইডিংটা যে পার্টিসিপল, এটা আমি কিভাবে বুঝবো? এটা বুঝতে গেলে আপনাকে একটা প্রশ্ন করতে হবে। কাকে? আপনাকে এই যে ক্লাব, মানে এই আইএনজি ফর্মটা যার পরে বসছে তাকে একটা প্রশ্ন করেন যে কেমন ক্লাব, কেমন ক্লাব? রাইডিং ক্লাব। এবার দেখেন এটা কি বিশেষায়িত করতেছে? অবশ্যই করতেছে, কারণ ক্লাব অনেক প্রকারের ক্লাব হইতে পারে, ক্লাব অনেক প্রকারের ক্লাব হইতে পারে। আমরা এডুকেশনাল ক্লাব দেখি, আমরা স্পোর্টস ক্লাব দেখি, আমরা ডিবেটিং ক্লাব দেখি, অনেক প্রকারের ক্লাব কিন্তু আছে, আছে না? কিন্তু অনেক প্রকার ক্লাবের মধ্যে আমি একটা প্রকার ক্লাবকে বিশেষায়িত করতেছি, সেটা হলো রাইডিং ক্লাব। এটাই হলো বিশেষায়িত করা, বা যেটাকে আমরা বলি মডিফাইং, মানে মডিফাই করা যেটা। এবার দেখুন তো, এ রিডিং রুম, রিডিং রুম, তাহলে এটা কি? মানে রিডিং রুম বলতে আমরা কি বুঝি? আর আরেকটা শব্দ আমি বলবো, সেটা হলো রিডিং বুক। আচ্ছা, রিডিং রুমের এই রিডিংটা কি? এখন অনেকে যারা প্রশ্ন করবেন যে রুম কি রিড করতে পারে? না, রুম যেহেতু রিড করতে পারে না, সো এটা জেরান্ড। কিন্তু না, এটা জেরান্ড না, এটা পার্টিসিপল। কেন পার্টিসিপল? কারণ রুম তো অনেক প্রকার আছে। আপনার ড্রয়িং রুম হইতে পারে, আপনার শোয়ার ঘর হইতে পারে, পড়ার ঘর হইতে পারে, বসার ঘর হইতে পারে, অনেক কিছু হইতে পারে। তো অনেকগুলো ঘরের মধ্যে আপনি এক প্রকারের ঘরকে বিশেষভাবে বোঝাচ্ছেন, এবং সেটাই হলো আপনার এই রিডিং রুম।
তো এই কারণে এই রিডিং দ্বারা যেহেতু আপনি বিশেষায়িত করছেন, এটা এখানে প্রকৃতপক্ষে পার্টিসিপল। আশা করি সবার কাছে ক্লিয়ার। আচ্ছা, এবার দেখুন স্লিপিং ডগ। স্লিপিং কি অবস্থায় দেখেছিলাম? সে আই স এ স্লিপিং ডগ। আমি একটা স্লিপিং ডগ দেখেছিলাম, মানে ঘুমন্ত অবস্থায় একটা কুকুরকে দেখেছিলাম। এখন ওই সূত্র অনুযায়ী আপনি বলতে পারেন যে ডগ স্লিপ করতেছে, ডগ স্লিপ করতে পারে, আর স্লিপিং চলমান 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 জীবিত। সো ওই যদি সূত্র আপনি অ্যাপ্লাই করেন এটাতে রাইট হচ্ছে, ওকে, কিন্তু আপনার রিডিং রুমের ক্ষেত্রে কি রাইট হচ্ছে? তার মানে আপনি তো রিডিং রুমে তখন তো ভুল করবেন। তো 50% ভুল করলেন, 50% শিখতে পারলেন, তা তো প্রকৃতপক্ষে কোনোই শিখতে পারলেন না। আচ্ছা, এবার দেখুন যে সুইমিং পুল। আচ্ছা, সুইমিং পুল, এখন যারা প্রশ্ন করবেন যে পুল কি সুইম করতে পারে? পুল সুইম করতে পারে না। আচ্ছা, পুল সুইম করতে পারে না, তার মানে এটা জিরান্ড না, এটা জিরান্ড না, এটা স্থির, কিন্তু এটা পার্টিসিপল। এটা স্থির এবং এটা পার্টিসিপল। কেন পার্টিসিপল? কারণ পুল অনেক প্রকারের পুল আছে, পুল অনেক প্রকারের পুল হতে পারে। আমি এখানে গোসল করার পুলকে বোঝাচ্ছি, আপনি মাছ চাষ করার পুলকেও বোঝাতে পারেন, আপনি হাঁস চাষ করার পুলকেও বোঝাতে পারেন, অনেক প্রকারের পুল হইতে পারে। কিন্তু আপনি এখানে অনেকগুলো পুলের মতো একটা পুলকে বিশেষায়িত করছেন। আচ্ছা, ওকে, এটা পুলটা তাহলে কি? পুলটাও হলো এখানে পার্টিসিপল, ঠিক আছে? তো এই জিনিসটা আপনাকে বুঝতে হবে। এখন দেখুন রিডিং বুক। এখন যারা বলেন রিডিং বুক, তাহলে রিডিং বুকের রিডিংটা কি? রিডিংটাকে সবাই বলে যে রিডিংটা হলো জেরান্ড। কেন? কারণ সূত্রটা দেখাবে যে বুক রিড করতে কি পারে, পারে না, সূত্র খাটলো, ঠিক আছে? কিন্তু প্রকৃতপক্ষে এটা জেরান্ড, কিন্তু এটার বেসটা ওই না। বেসটা হলো আপনার ক্যামব্রিজ বা নেটিভ যে সকল রুলগুলো আছে বা যে এক্সপ্লেনেশনগুলো আছে, ডেফিনেশনগুলো আছে, তার উপরে ভিত্তি করে আপনাকে এটা আইডেন্টিফাই করতে হবে। এবং সেই জিনিসটা হলো আপনি অর্থটা একটু দেখুন। বই পড়া। আচ্ছা, বই পড়া বলতে কি আমি বিশেষ প্রকারের কোনো বইকে বোঝাচ্ছি? না, আমি জাস্ট বলতেছি যে বই পড়া একটা ভালো অভ্যাস, ইজ গুড হ্যাবিট। বই পড়া মানে আমি বিশেষ কোনো বইকে বোঝাচ্ছি না, আমি জাস্ট ওটাকে আমি সিম্পলি একটা কম্পাউন্ড নাউন গঠন করতেছি। মানে এই যে রিডিং বুক, বই পড়া, এটাকে কিন্তু একটা কম্পাউন্ড নাউন গঠন হলো। এবং এই রিডিংয়ের অবজেক্ট হলো এখানে বুক। রিডিংয়ের অবজেক্ট বুক, মানে বই পড়া বলতে আপনি কি বোঝেন? বইকে বোঝেন নাকি পড়াকে বোঝেন? এটা অবশ্যই কাজ, পড়াকে বোঝেন। তো হেড অট তাহলে কোনটা? রিডিং। তো হেড অট কীভাবে আপনার পার্টিসিপল হবে? হেড অট পার্টিসিপল হতে পারবে না। আপনাকে পার্টিসিপল হবে সবসময় মনে রাখবে যদি বিশেষায়িত করে। আর হেড অটটা হবে কোনো একটা নাউন, কোনো একটা সাবজেক্টের হেড অট অবশ্যই নাউন হবে। এখন এখানে একটু দেখুন যে ওয়াকিং স্টিক, তাহলে এই ওয়াকিংটা কি? তাহলে কি দাঁড়ালো? ওয়াকিংটা সারা জীবন আপনি যদি জিরান্ড শিখে আসেন, আজকে আমার মনে হয় এখন বুঝতে পারছেন যে এটা পার্টিসিপল, এটা পার্টিসিপল। ওকে, বেশ ভালো, আমরা এই পর্যন্ত শিখলাম। এবার আপনাদের আরও একটু মজার জিনিস আমি একটু দেখাই। এইখানে আরও একটা রুল আমি আপনাদেরকে দিয়েছি, দ্য গার্ল কাম ইন ডান্সিং। তো এই এক্সাম্পলটাও অনেকে আপনাকে দিবে, দিয়ে ওই জীবিত মৃত শেখাবে যে ডান্সিং, সে কি ডান্স করতেছে না? জীবিত না, ওকে জীবিত, মানে ডান্স করতে করতে সে রুমে প্রবেশ করেছিল, তার মানে জীবিত, তার মানে ওটা জিরান্ড, ওই বিবেচনা দিবে। প্রকৃতপক্ষে আপনি ওইভাবে আইডেন্টিফাই করবেন না। অবশ্যই এটা ডান্সিং, এটা অবশ্যই পার্টিসিপল, মানে আপনি ওই সূত্র অ্যাপ্লাই করলে এখানে হবে, কিন্তু ওই যে ভুল হওয়ার সম্ভাবনা কিন্তু আবার 50% থেকে যাবে। এটা এখানে পার্টিসিপল, কারণ এটা গার্লের অবস্থাটা প্রবেশ করছে, মানে গার্লটা যখন আসছিল তখন কোন অবস্থায় আসছিল? তখন সে নাচতে নাচতে আসছিল, এই জিনিসটা বোঝাচ্ছে। অবস্থা, অবস্থা বোঝালে আমরা জানি সেটা হয় একটা অ্যাডজেক্টিভ, যখনই অ্যাডজেক্টিভ হয় সেটা হয়ে যাবে পার্টিসিপল এবং প্রেজেন্ট পার্টিসিপল। এখন আবার আরেকটা কনফিউশনে চলে আসবে যে ইনের পরে বসছে হলো ডান্সিং, অনেকে আবার যুক্তি দিবে ইনের পরে বসছে ডান্সিং, প্রিপোজিশনের পরে যেটা বসে সেটা নাউন, সুতরাং এটা হলো একটা নাউন। এটা যুক্তি দিবে যে এটা হলো একটা নাউন, প্রিপোজিশনের পরে বসতে ভাই এটা নাউন না, এটা নাউন না, এটা অ্যাডজেক্টিভই। মানে যদি মানে জেনারেল পার্টিসিপল না থাকে, মানে যদি নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, যদি অ্যাডভার্ব থাকে, ওটা ওখানে নাউনই। তাহলে কেন নাউন কেন? প্রকৃতপক্ষে ওটা ইনের পরে বসিনি, ওটা একটা ভার্বের পরে বসছে, সেই ভার্বটা হলো কাম ইন, এবং এটা একটা গ্রুপ ভার্ব। ভার্বটা হলো কাম ইন, ওটা একটা গ্রুপ ভার্ব। মানে প্রকৃতপক্ষে ওই যে ডান্সিং শব্দটা শুধু ইনের পরে বসিনি, এই কাম ইন টোটাল এই অংশটার পরে বসছে। এবার দেখুন আমি ক্যামব্রিজ ডিকশনারি যেটা দেখালাম ওটার একদম ক্লিয়ারলি এখানে ডেফিনেশন দেওয়া আছে। এরপরে আপনার মেরিয়ান ওয়েবস্টারেরও একটা ডিকশনারি দেওয়া ডেফিনেশন আমি আপনাকে দিয়েছি, যে এই যে দ্য ইংলিশ আইএনজি ফর্ম অফ এ ভার্ব
হোয়েন ফাংশনিং অ্যাজ এ নাউন। ওখানে ক্যামব্রিজে বলছে ইউজড লাইক এ নাউন, আর এই যে মেরিয়াম ওয়েবস্টার ডিকশনারিতে বলতেছে যে ফাংশনিং অ্যাজ এ নাউন। জাস্ট ডিফারেন্টটা কিন্তু এই, কিন্তু ওটা নাউন হতেই হবে, জিরান্ড হলে নাউন হতেই হবে, এটার কোনো বিকল্প নাই, নাউন হতেই হবে। ওকে, আচ্ছা এবার আমি আপনাদেরকে একটা সেন্টেন্স দিয়েছি, এই সেন্টেন্সের রোলিংটা কি আপনারা একটু আইডেন্টিফাই করবেন। এই সেন্টেন্সের রোলিংটা কি আপনারা একটু আইডেন্টিফাই আমাকে করে দেখান তো, যারা শেষ পর্যন্ত ক্লাসটা করছেন তারা একটু জাস্ট আইডেন্টিফাই করে আমাকে দেখান যে এই সেন্টেন্সের রোলিংটা। অবশ্যই আজকের ক্লাসটা যারা শেষ পর্যন্ত দেখেছেন, যদি কারোর এটার এগেনস্টে যদি কোনো তর্ক থাকে, আমি জানি আপনি হয়তো কিছু কিছু টিচার মানে কিছু কিছু টিচারের কাছে যারা দীর্ঘদিন ধরে এই জিনিসটা শিখায় আসছে, তো অনেক অনেক টিচার তারা ভুল বোঝার সত্ত্বেও মানে অনেক যুক্তিতর্ক দিতে পারে বা অনেক বিষয় আসতে পারে। তো আপনারা যদি আমার সাথেও কেউ চ্যালেঞ্জ নিতে চান, তবে অবশ্যই আমার দোয়ার উন্মুক্ত থাকলো। আমার এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দেওয়া আছে, আপনি চাইলে আমাকে হোয়াটসঅ্যাপে, আমার যদি ভুল হয় তবে আমি ডেফিনেটলি শিওর যে এটার বাইরে আপনি কোনো লজিক দিতে পারবেন না, ইনশাল্লাহ এটার বাইরে কোনো লজিক দিতে পারবেন না, অর্থাৎ আমি যেগুলো আপনাকে দেখালাম। তবে তারপরেও যদি কারো মনে হয় যে সরাসরি আমার সাথে একটু কথা বলা দরকার, বিষয়টা নিয়ে আলোচনার দরকার, ডেফিনেটলি আপনি আমাকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন, এই যে নাম্বার আছে, হোয়াটসঅ্যাপে নক দিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারেন। ওকে, তো অবশ্যই আপনাদের ক্লাস সম্পর্কে ওপিনিয়নটা জানিয়ে দিবেন যে আপনারা এতদিন কী শিখছেন জেরান্ড পার্টিসিপল নিয়ে, আর আজকে কী শিখলেন এবং কতটুকু অ্যাপ্রোপ্রিয়েটলি এটা শিখলেন।